জাতীয়তাবাদ, মৌলিকতাবাদ ও সাম্প্রদায়িকতা। জাতি শব্দের নানা অর্থ। বাংলা ভাষায় জাতি কথাটা প্রধানত ৩ রকম অর্থে ব্যবহৃত হয়। সবচেয়ে বেশি ব্যবহার হয় বর্ণ বা জাতপাত অর্থে, যেমন ব্রাহ্মণ, কৈবর্ত, নমশূদ্র ইত্যাদি। জাতি এখানে ইংরেজি ভাষায় কাস্ট অর্থে ব্যবহৃত হচ্ছে। দ্বিতীয়ত, আমরা জাতি কথাটা ইংরেজি রেস অর্থেও ব্যবহার করে থাকি। পুরাতন মানব সভ্যতা নিয়ে যারা আলোচনা করেন তারা পৃথিবীর মানুষের প্রধানত ৩ ভাগে ভাগ করেন, যথা সাদা জাতি বা ককেশিয়ান রেস, কালো জাতি বা নিগ্রয়েড রেস এবং হলুদ জাতি বা মঙ্গলয়েড রেস। এরা মানুষের চামড়ার রং, শরীরের গঠন, চুল, চোখ, ঠোঁট, মাথার খুলি, গড়ন ইত্যাদি নিয়ে মানুষকে বিভিন্ন জাতিভুক্ত করেন। তৃতীয়ত, জাতি কথাটা আমরা ইংরেজিতে ন্যাশন বা ন্যাশনালিটি অর্থ ব্যবহার করি। ন্যাশন কথাটার কোনো বাংলা বা হিন্দি বা সংস্কৃত প্রতিভাষা নেই। তা থেকেই বোঝা যায় ন্যাশন জিনিসটা আমাদের দেশে বেশি দিনের নয়। আমরা এই বইয়ে জাতি কথাটা নেশন অর্থেই ব্যবহার করব এবং জাতপাত কথাটা ইংরেজি কাস্ট কথার পরিভাষা হিসাবে ব্যবহার করব। নেশন বা জাতি কি? কোনো সমাজকে জাতি হতে গেলে তার কতগুলো বৈশিষ্ট্য থাকা চাই। প্রথমত, তাদের একটা নিজেদের দেশ থাকা চাই। দ্বিতীয়ত, তাদের একটা বিশিষ্ট ভাষা থাকা চাই। তৃতীয়ত, তাদের ধ্যান ধারণা, সংস্কৃতি, আচার বিচার, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া ইত্যাদি একরকম হওয়া চাই। চতুর্থত এবং সবচেয়ে বড় কথা হলো ঐতিহাসিক কারণে এদের ভেতর একটা ঐক্যবোধ গড়ে ওঠা চাই। যেমন কোনো বিদেশি শাসনের বিরুদ্ধে দেশের সব লোক একতাবদ্ধ হয়ে লড়তে থাকে, তাহলে তাদের ভিতর একটা ঐক্যবোধ জন্মায়। যে ঐক্যবোধটাকে আমরা বলি জাতীয়তাবোধ। এই জাতীয়তাবোধ সংগ্রামের ভেতর দিয়ে দৃঢ়তা লাভ করে এবং দেশকে স্বাধীন করতে সাহায্য করে। তখন এই দেশের লোকেরা একটা স্বাধীন জাতিতে পরিণত হয়। জাতি হতে গেলে দেশ, ভাষা, ঐতিহাসিক ঐতিহ্য, কৃষ্টি, ধর্ম, আচার বিচার, মূল্যবোধ, ধ্যান ধারণা ইত্যাদি একতার দরকার। এই সবগুলি সবসময় যে থাকতে হবে এমন কোনো কথা নেই। মোট কথা, এই বৈশিষ্ট্যগুলির সাহায্যে যে একতাবোধ জন্মায়, সেই একতাবোধ যখন ঐতিহাসিক কারণে দৃঢ়তর হয়ে ওঠে, তখনই দেশের লোকেরা একটা জাতিতে পরিণত হয়। যেমন ধরো, সুইজারল্যান্ড, এই দেশে ৩ ভাষাভাষীর লোক আছে, জার্মান, ফরাসি ও ইটালিয়ান। কিন্তু এই ভাষার বিভিন্নতা থাকা সত্ত্বেও তারা সুইস জাতিতে পরিণত হয়েছে বহু বছর একত্র হয়ে পরাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করে। এই ৩ ভাষার লোকেরা সম্পূর্ণ গণতান্ত্রিক থেকে এক ভাষাভাষীর লোকেরা অন্য ভাষাভাষীর উপর কোনো রকম অন্যায়, অত্যাচার বা জোর জুলুম খাটায়নি বলে তাদের একতাবোধ ক্ষুণ্ণ হয়নি, বরং নানা ঐতিহাসিক কারণে আরও দৃঢ়তর হয়েছে। এর ফলে তাদের ভেতর বিভিন্ন ভাষা থাকা সত্ত্বেও তারা এক জাতিতে পরিণত হয়েছে এবং তাদের একতাবোধ অক্ষুণ্ণ রাখতে পেরেছে। জাতীয়তাবোধের জন্মকাল। জাতীয়তাবোধ বা পুঁজিবাদের জন্মের সঙ্গে একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে। পুঁজিবাদ জন্মাবার সময় বা জন্মাবার আগে জাতীয়তাবোধ বলে কিছু ছিল না। ইউরোপে তখন রাজায় রাজায় যুদ্ধ হতো রাজ্য নিয়ে। ক্যাথলিক ধর্ম আর প্রোটেস্ট্যান্ট ধর্ম নিয়ে, কে দরিদ্র চাষিদের শোষণ করবে তা নিয়ে। পুঁজিবাদের জন্ম হবার পর বুর্জোয়া শ্রেণী জাতীয়তার নাম করে এক দেশের ও এক ভাষাভাষী সব শ্রেণীর মানুষকে একতাবদ্ধ করল সমস্ত রাজাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং তাদের থেকে ক্ষমতা কেড়ে নিয়ে নিজেদের ক্ষমতায় আসতে তারা ডাক দিল স্বাধীনতার, সাম্যের ও জাতীয় ভ্রাতৃত্বের। বুর্জোয়া শ্রেণীর এই ডাকে সাড়া দিল কৃষক, মজুর ও মধ্যবিত্ত শ্রেণী, কেননা তারাও জমিদার ও সামন্ত রাজাদের হাতে নিষ্পেষিত হচ্ছিল। এই জাতীয়তার জাগরণে নেতৃত্ব দিল বুর্জোয়া শ্রেণী। বিদ্রোহের সাফল্যের পর বুর্জোয়া শ্রেণী তাদের শাসন কায়েম করল বুর্জোয়া গণতন্ত্র স্থাপন করে। ভারতে জাতীয়তাবোধের উদ্ভব।
আমাদের দেশেও ইংরেজ শাসনের আগে এবং দেশি বুর্জোয়া শ্রেণী জন্মানোর আগে জাতীয়তাবোধ বলে কিছু ছিল না। বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাষাভাষী লোকেরা নিজেদের প্রদেশের সামন্ত রাজাদের অধীনে থাকত। যেমন প্রাচীন বাংলায় গৌড়, বরেন্দ্র, হরিকেল, শ্রীহট্ট, চন্দ্রদ্বীপ ইত্যাদি রাজ্য ছিল, তেমনি অন্যান্য প্রদেশেও অসংখ্য ছোট ছোট রাজন্য কখনো বড় রাজার অধীন, কখনো স্বাধীনভাবে থাকত। সমগ্র ভারতবর্ষের লোকের যে এক জাতি, এক প্রাণ, সে অনুভূতি তখন তাদের ছিল না। বড় রাজা একজন মাঝে মাঝে অন্যান্য প্রদেশের ছোট ছোট রাজাদের যুদ্ধে পরাজিত করে দিল্লি কিংবা পাটনা বা ইন্দ্রপ্রস্থে তাদের রাজধানী স্থাপন করে বড় সম্রাট হতেন। কিন্তু কোনো সাম্রাজ্যই ছোট ছোট রাজাদের বিদ্রোহের জন্য ভারতবর্ষকে বেশি দিন ঐক্যপাশে বাঁধতে পারেনি। এর ফলে ভারতবর্ষে জাতীয়তাবাদ জন্মায়নি। ইংরেজরাই প্রথম সমগ্র দেশটাকে জয় করে এক দৃঢ় সাম্রাজ্য স্থাপন করতে পেরেছিল। তাদের নিজেদের ব্যবসার তাগিদে তারা ভারতীয় ব্যবসায়ীদের দালালি বা এজেন্সি দিতে বাধ্য হয়েছিল। এই দালালির সুযোগ নিয়ে ভারতের প্রাচীন ব্যবসায়ী শ্রেণী বেশ দুপয়সা কামিয়ে ফেলে। এদিকে ইংরেজরা নিজেদের স্বার্থে জমিদারি প্রথার সৃষ্টি করে। কয়েকজন বড় বড় জমিদার ও রাজা তাদের তাবেদারের হাতে জমির মালিকানা অর্পণ করে। এর ফলে যদিও অধিকাংশ জমিদার ও রাজারা ব্রিটিশের পক্ষে থাকে, তথাপি কিছু কিছু জমিদার ইংরেজি শিক্ষায় দীক্ষিত হয়ে ইউরোপে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে পরিচিত হতে পারে। ফলে এরাই ভারতবর্ষে প্রথম জাতীয়তার প্রভাবে উদ্বুদ্ধ হয়। রাজা রামমোহন রায় ছিলেন তাদের ভেতর সবচেয়ে অগ্রণী। দেশের অল্প সংখ্যক ইংরেজি জানা লোক যেমন জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে উঠেছিল, অন্যদিকে ব্যবসায়ীরাও ক্রমে ক্রমে কলকারখানার দিকে ঝুঁকছিল এবং ইংরেজদের বিরোধিতার ফলে ক্রমেই ইংরেজ বিরোধী হয়ে উঠছিল। একই সাথে দেশকে স্বাধীন করে ক্ষমতা নিজেদের হাতে নিয়ে কলকারখানা স্থাপন করে প্রচুর মুনাফা তোলার স্বপ্ন দেখছিল। বোম্বাই, গুজরাট ও রাজস্থানের বহু প্রাচীনকালের শ্রেষ্ঠী বা বণিকরা এই ব্যবসা-বাণিজ্যের দিকে প্রথম এগিয়ে এসেছিল। তারাই ভারতবর্ষে প্রথম বুর্জোয়া শ্রেণীর জন্ম দিল। ইংরেজ শাসনের সময় কলকারখানা স্থাপন করে ভারতের বুর্জোয়া শ্রেণী বেশ শক্তিশালী হয়ে উঠছিল। ইংরেজদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেবার জন্য এরা এবার পুরোপুরি জাতীয় আন্দোলনের দায়িত্ব গ্রহণ করল। বুর্জোয়া নেতারা প্রথম শুধু ইংরেজি শিক্ষিত বুর্জোয়া ও পাতি বুর্জোয়া শ্রেণীর মধ্যে তাদের জাতীয় আন্দোলন সীমাবদ্ধ রেখেছিল, কিন্তু এতে বেশি সুবিধা হচ্ছে না দেখে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতের স্বাধীনতার জন্য জাতীয় আন্দোলন কৃষক ও শ্রমিক শ্রেণীর ভিতরও ছড়িয়ে দিল। এর ফলে ভারতবর্ষেও বিভিন্ন কৃষ্টি সম্পন্ন লোকেরা নিজেদের বিভেদ ও বিভিন্নতা ভুলে এক বিরাট জাতিতে পরিণত হলো এবং ইংরেজ বিরোধিতাকে কেন্দ্র করে তাদের ভেতর সুদৃঢ় ঐক্য গড়ে উঠল। এইভাবে ভারতে বিভিন্ন ভাষা, বিভিন্ন প্রদেশ, বিভিন্ন পোশাক-আশাক ও আচার-বিচার থাকা সত্ত্বেও এক ঐক্যবদ্ধ বিরাট জাতি তৈরি হলো। ভারতের জাতীয়তা সমস্যা। স্বাধীনতার পর থেকে কিন্তু এই জাতীয় ঐক্যের বাঁধ ক্রমেই শিথিল হয়ে যাচ্ছে এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে, এমনকি ভারত থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবার দাবিও ক্রমেই সোচ্চার হচ্ছে। অন্যদিকে জাতপাতের দাবি ও ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িক ও মৌলিকতাবাদের দাবিও জোরদার হচ্ছে এবং ধর্মের নামে রাজনীতি করার ঝোঁকও খুব বাড়ছে। ঠিক তেমনই বাড়ছে রাজনীতিতে আঞ্চলিকতা বা প্রাদেশিকতার ঝোঁক, অর্থাৎ এই অঞ্চল আমাদের, অন্যদের মারো কাটো হটাও। যারা থাকবে তাদের সব সুবিধা বঞ্চিত করে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখো। ভারত থেকে আলাদা হয়ে যাবার আন্দোলনকে বলা হয় বিচ্ছিন্নতাবাদ। জাতপাতের দাবি নিয়ে যে আন্দোলন করা হয় তাকে বলা হয় জাতপাত আন্দোলন বা কাস্টমাইজ। ধর্মের ভিত্তিতে যে রাজনৈতিক আন্দোলন করা হয় তাকে বলা হয় সাম্প্রদায়িকতাবাদ বা মৌলিকতাবাদ। আর প্রাদেশিক বা আঞ্চলিক স্বার্থকে প্রবল করে তুলে যে সংকীর্ণতাবাদী রাজনীতি, তার নাম প্রাদেশিকতা বা আঞ্চলিকতাবাদ। এইসব আন্দোলনগুলোই সর্বভারতীয় জাতীয়তাবোধ দুর্বল হয়ে যাবার ফলে মাথাচাড়া দিয়ে উঠেছে।
জাতীয় ঐক্যবোধ দুর্বল হবার প্রথম কারণ পুঁজিবাদের অসম বিকাশ। জাতীয় ঐক্যবোধ দুর্বল হবার তিনটে প্রধান কারণ সহজেই চোখে পড়ে। সর্বপ্রধান কারণ হল ভারতে পুঁজিবাদের অসমান বিকাশ। পুঁজিবাদের এক গুরুতর দুর্বলতা হল দেশের বিভিন্ন প্রদেশের শিল্প ও কলকারখানা উন্নতি সমানভাবে করতে না পারা। যেহেতু পুঁজিপতির ব্যক্তিগত লাভ করাই পুঁজিবাদী উৎপাদনের একমাত্র লক্ষ্য, সেই কারণে যেখানে কলকারখানা বসালে বেশি লাভ করার সম্ভাবনা, সেইখানের আগে পুঁজিবাদী কলকারখানা স্থাপিত করবে। যেহেতু বোম্বাই, গুজরাট, রাজস্থান ও মধ্যপ্রদেশের পশ্চিম অংশে প্রাচীনকাল থেকেই সৃষ্টি বা বণিক সম্প্রদায়ের বাস ছিল এবং এই সব রাষ্ট্রে তাদের প্রচুর ক্ষমতা ছিল, তাই স্বাধীনতার পর এই সব জায়গাতেই নতুন নতুন কলকারখানা তারা স্থাপন করতে লাগলো। ফলে এই সব জায়গাগুলোতে শিল্প দ্রুত উন্নতি লাভ করতে লাগলো। তাছাড়া এই সব জায়গাতেই ভারতের শ্রেষ্ঠ ধনী ও সবচেয়ে শক্তিশালী বড় বুর্জোয়াদের অধিবাস এবং কেন্দ্রীয় সরকার তাদেরই হাতে। কাজেই এই সব প্রদেশে যে দ্রুত কলকারখানা বসবে তাতে আশ্চর্য হবার কিছু নেই। কেন্দ্রীয় সরকারের প্রতিবন্ধকতা ও নিরুৎসাহের ফলে ভারতের অন্যান্য প্রদেশগুলোর পিছনে পড়ে থাকলো। নিচে যে তালিকা দেওয়া হলো তা থেকে প্রমাণ হবে গত ২০ বছরে রাজস্থানে শহরবাসীর সংখ্যা সবচেয়ে দ্রুত বেড়েছে। শহরবাসীর সংখ্যা বাড়া মানেই কলকারখানা, ব্যবসা-বাণিজ্য বাড়া। তারপরে গুজরাট, তৃতীয় স্থানে কর্ণাটক। এখানে অবশ্য রাষ্ট্রায়ত্ত শিল্পের প্রয়াসই বেশি হয়েছে। চতুর্থ মধ্যপ্রদেশ। অন্যান্য রাষ্ট্রগুলো এদের পিছনে পড়ে আছে। সবচেয়ে পিছনে পড়েছে পশ্চিমবঙ্গ। শহরের লোকসংখ্যা বৃদ্ধি দিয়ে কলকারখানা ও শিল্পের বৃদ্ধির পরিমাণ সঠিক বোঝা যায়। ক্রম ১-এ ছিল রাজস্থান, ২-এ ছিল গুজরাট, ৩-এ ছিল কর্ণাটক, ৪ মধ্যপ্রদেশ, ৫ কেরালা, ৬ জম্মু কাশ্মীর, ৭ অন্ধ্র, ৮ পাঞ্জাব, ৯ মহারাষ্ট্র, ১০ তামিলনাড়ু, ১১ বিহার, ১২ উত্তরপ্রদেশ, ১৩ পশ্চিমবঙ্গ। কারখানা, শিল্প ও কৃষির যে সংখ্যাতত্ত্ব সরকারি রিপোর্টগুলোতে পাওয়া যায় তা এত অসঙ্গতিপূর্ণ যে তা থেকে কোনো যুক্তিযুক্ত ও পরস্পর বিরোধহীন সিদ্ধান্তে আসা প্রায় অসম্ভব। একমাত্র জনসংখ্যাতত্ত্ব কিছুটা সঙ্গতিপূর্ণ বলে জনসংখ্যার ভিত্তিতে এখানে আলোচনা করা হলো। বড় শহর অর্থে ১৯৬১ সালে ২ লক্ষের বেশি লোকসংখ্যা যে শহরে ছিল সেগুলোই বড় শহর। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ ভারতের কয়েকটা রাজ্যে খুব দ্রুত শিল্প এগিয়ে যাচ্ছে আর অন্য রাজ্যগুলো এদের তুলনায় পিছিয়ে পড়ছে। এই অসমান বৃদ্ধির ফলে যারা পিছিয়ে পড়ছে তারা স্বভাবতই অসন্তুষ্ট হচ্ছে। এই পিছিয়ে পড়ার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করছে। এক অঞ্চল অন্য অঞ্চলকে শোষণ করে। মুম্বাই, বোম্বাই, গুজরাট ও রাজস্থানীয় পুঁজিপতিরাই ভারতের সবচেয়ে শক্তিশালী পুঁজিবাদী এবং ভারতের শাসনতন্ত্রের আসল কর্ণধার এরাই। এরা নিজেদের যেখানে প্রতিপত্তি বেশি সেই সব জায়গায় বেশি পুঁজি খাটাবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। শুধু তাই নয়, এরা ভারতের অন্যান্য প্রদেশ থেকে কাঁচামাল সস্তায় নেবার সুব্যবস্থাও করে নিয়েছে। শুধু কাঁচামাল নয়, যেসব জায়গায় সেসব জায়গায় যদি বা কিছু উদ্বৃত্ত পুঁজি সঞ্চিত হয় তাও বীমা কোম্পানি, ইউনিট ট্রাস্ট, ব্যাংক ও পোস্ট অফিসের মারফত সেসব টাকা নিজেদের প্রদেশে নিয়োগ করার সুচারু ব্যবস্থা করে নিয়েছে। শুধু তাই নয়, বিদেশি বহুজাতিক কোম্পানিগুলোর সঙ্গে সাংসন্ধি স্থাপন করে এদের রাজ্যগুলিকে দ্রুত সম্পদশালী করে তুলতে পেরেছে এবং অন্যান্য রাজ্যগুলিকে পেছনে ঠেলে দিয়েছে। তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে পুঁজিবাদের এই অসমান বিকাশ অবিকল সাম্রাজ্যবাদের মতোই রূপ নিচ্ছে। আমরা আগের অধ্যায়ে দেখেছি সাম্রাজ্যবাদ তাদের পেছনে পড়ে থাকা কলোনিগুলো থেকে কাঁচামাল, টাকা পয়সা ও খাদ্য সংগ্রহ করে নিজেদের দেশকে ধনী করে তোলে। ভারতবর্ষ বিশেষ বিশেষ অঞ্চলের পুঁজিপতিরা দেশের পিছনে পড়ে থাকা প্রদেশগুলোকে তাদের কলোনির মতোই শোষণ করেছে। বিচ্ছিন্নতাবাদের সমর্থক কারা? কিন্তু পেছনে পড়ে থাকা প্রদেশের বুর্জোয়ারা স্বভাবতই এই ব্যবস্থা মেনে নিতে রাজি নয়। স্বাধীনতার পর কিছুটা শিল্প ও শিক্ষার প্রসার হওয়ায় এই সব প্রদেশগুলোতে নতুন বুর্জোয়া শ্রেণীর জন্ম হয়েছে। তারা তাদের বিকাশের পথ বন্ধ দেখে স্বভাবতই ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং তাদের ভাষা ও প্রদেশকে আশ্রয় করে নিজেদের এক
ভিন্ন জাতীয় ঐক্য ও ঐতিহ্য স্থাপন করার দাবি তুলেছে। পাঞ্জাবের খালিস্তানিরা ভারতীয় জাতীয় ঐক্যের বাইরে চলে যাবার দাবিও করেছে। এই উগ্র বিচ্ছিন্নতাবাদী দাবির পেছনে সাধারণত বিদেশি সাম্রাজ্যবাদীদের চক্রান্ত থাকে, বিশেষ করে আমেরিকার CIA নামক গুপ্তচর বিভাগের এক বহুদিনের চক্রান্ত ভারতকে বিভিন্ন ভাষা, ধর্ম ইত্যাদির ভিত্তিতে ভাগ ভাগ করে ছোট ছোট স্বাধীন রাজ্য স্থাপন করা। কেননা ছোট ছোট দেশগুলো দুর্বল থাকে বলে টাকা পয়সা ও অস্ত্রশস্ত্র দিয়ে তাদের দেশের বুর্জোয়া শাসক শ্রেণীকে সহজেই কিনে ফেলা যায়। যেমন তারা কিনে ফেলেছে থাইল্যান্ড, পাকিস্তান, ফিলিপিন, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশগুলো। আঞ্চলিকতাবাদ বা স্থানীয় জাতীয়তাবাদ অধিকাংশ ক্ষেত্রে ভারতবর্ষ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যেতে এই স্থানীয় বুর্জোয়া শ্রেণী চায় না। তাদের উদ্দেশ্য কেন্দ্রের ক্ষমতা খর্ব করে নিজেদের ক্ষমতা বাড়ানো, নিজ নিজ রাজ্যে অন্তত নিজেদের হাতে ক্ষমতা রাখা এবং শ্রমিক, কৃষক ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর স্থানীয় ভাষা, কৃষ্টি ও অর্থনৈতিক উন্নতির নাম করে তাদের নেতৃত্বের আওতায় নিয়ে আসা। এই স্থানীয় জাতীয় একতার ধোঁয়া তুলে শ্রমিক, কৃষক ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর সংগঠনগুলোকে দুর্বল করে দিয়ে তাদের শোষণের পথ সহজ করে নেওয়াটাই এদের লক্ষ্য। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে ও আসামে এই রকম স্থানীয় জাতীয়তাবাদ আন্দোলন বা প্রাদেশিকতা সফল হয়েছে। একদিকে যেমন এরা শ্রমিক, কৃষকদের শ্রেণী সংগঠনগুলোকে দুর্বল করে দিতে পেরেছে, তেমনি আবার বৃহত্তর শক্তিশালী বুর্জোয়াদের হাত থেকে অন্তত স্থানীয় রাজ্য সরকার দখল করে লুটপাটের কিছুটা সুবিধা করে নিয়েছে। বিচ্ছিন্নতাবাদের দ্বিতীয় কারণ পুঁজিবাদের পৃথিবীজোড়া সংকট। বিচ্ছিন্নতাবাদের প্রথম কারণ আমরা তাহলে দেখতে পাচ্ছি পুঁজিবাদের অসমান বিকাশ। বিচ্ছিন্নতাবাদের দ্বিতীয় কারণ হচ্ছে পুঁজিবাদের পৃথিবীজোড়া সংকট। স্বাধীনতা পাবার পর থেকে 1980 সাল অবধি অর্থাৎ 33 বছর ভারতের পুঁজিবাদীরা বেশ মনের সুখে ব্যবসা বাণিজ্য করে নিত। নিত্য নতুন কলকারখানা চালিয়ে শ্রমিক, কৃষক ও নিম্ন মধ্যবিত্তদের প্রাণ খুলে শোষণ করতে পারছিল। কিন্তু 1980 সাল থেকে সমস্ত পৃথিবীজোড়া ব্যবসা সংকট দেখা দেয়। তার ঢেউ ভারতবর্ষেও এসে পড়ে। ফলে ভারতবর্ষে লাভের খরস্রোত মন্দা হয়ে আসে। দেশের অনেক কলকারখানা বন্ধ হয়ে যায়। হাজার হাজার মজুর ও কেরানি বেকার হয়ে পড়ে। ফলে স্থানীয় বুর্জোয়াদের কেন্দ্রীয় ক্ষমতাসীন ভারতের বড় বুর্জোয়াদের উপর বিদ্বেষ আরও বেড়ে যায়। নিম্ন মধ্যবিত্তদের ভেতর চাকরি নিয়ে কাড়াকাড়ি পড়ে যায় ভয়ানক রূপে। ফলে অন্য প্রদেশের ভাষাভাষী চাকরিওয়ালাদের উপর তাদের আক্রোশ গিয়ে পড়ে। তারা তখন ভাষা বা ধর্ম বা জাতপাতের নাম করে অন্য ভাষাভাষী বা অন্য ধর্মাবলম্বী বা অন্য জাতপাতের লোকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দাঙ্গা শুরু করে। এইসব কারণে বোম্বাই শহরে শিবসেনার উৎপত্তি হয়েছে। বোম্বাই পাতি বুর্জোয়া ও ছোট ছোট বুর্জোয়া শ্রেণী উচ্চবর্ণের লোকদের সঙ্গবদ্ধ করে ছোট জাতপাতের লোকদের তাদের জীবিকার ও মুনাফার উপর হস্তক্ষেপ করা প্রতিহত করার চেষ্টা করছে। শিবসেনা নামক এই উগ্রপন্থী সংগঠন সৃষ্টি করে। নিম্ন জাতপাতের ভিতরে বেশ কিছু বুর্জোয়া শ্রেণী সৃষ্টি হয়েছে ইদানিংকালে। তারা আবার দলিত নামে এক পাল্টা সংগঠন তৈরি করে নিম্ন জাতপাতের শ্রমিক, কৃষকদের দলে টেনে নিজেদের স্বার্থ সিদ্ধি করিয়ে নেওয়ার চেষ্টা করছে। এইভাবে শিবসেনা ও দলিতদের সংঘর্ষে শ্রমিক, কৃষকদের শ্রেণী সংগঠনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাঝখান থেকে তারা সংগঠনের অভাবে দুর্বল হয়ে পড়ায় বুর্জোয়া শ্রেণী তাদের অবাধে শোষণ করার সুযোগ পাচ্ছে। বিচ্ছিন্নতাবাদের তৃতীয় কারণ গ্রামে ধনী চাষির হঠাৎ ধনবৃদ্ধি। বিচ্ছিন্নতাবাদের তৃতীয় কারণ হল গ্রামে ধনী চাষি শ্রেণীর হঠাৎ ধনবৃদ্ধি। ভারতবর্ষে বড় বুর্জোয়া শ্রেণী ক্ষমতায় আসার পরে রাজা, মহারাজা, জমিদার ও সামন্তদের উৎখাত করে দিল বটে, কিন্তু গ্রামের জমি ছোট ছোট চাষিদের ভেতর বন্টন করে দিল না। বরং তারা গ্রামের বড় চাষিদের সঙ্গে জোট বেঁধে তাদের সাহায্যে ভোট জোগাড় করে ভারতবর্ষে রাজত্ব করতে লাগলো। এরপর তারা কৃষি উৎপাদন বাড়ানোর জন্য সবুজ বিপ্লব চালু করলো। বড় চাষিদের সাহায্যে প্রচুর ভর্তুকি দিয়ে সস্তায় রাসায়নিক সার ও উন্নত
ধরনের ফসলের বীজ ও অল্প সুদে টাকা ধার দিয়ে ট্রাক্টর ইত্যাদি যন্ত্রপাতির ব্যবস্থা করে দিল ধনী কৃষকদের জন্য। এর ফলে বড় চাষিরা আরও ধনী হয়ে উঠল এবং তাদের হাতে প্রচুর পয়সা জমা হয়ে গেল। নানা রকম বিলাসিতার জিনিসপত্র, রেডিও, টিভি, স্কুটার ইত্যাদি কিনেও তারা তাদের টাকা পুরোপুরি খাটাবার সুযোগ পাচ্ছিল না। এদিকে তাদের ছেলেরা কলেজে পড়াশোনা করে 2-4টা ডিগ্রি নিয়ে বেকার বসে থাকতে লাগলো। যথেষ্ট পরিমাণে কলকারখানা স্থাপিত না হয় এরা চাকরি পাচ্ছিল না, আর বাড়তি টাকাটাও খাটাতে পারছিল না। এই অবস্থায় এসে এরা বড় পুঁজিপতি ও তাদের দখলে থাকা কেন্দ্রীয় সরকারের উপর খুবই চটে যাচ্ছিল। শেষ অবধি পাঞ্জাবের চাষিরাও তাদের ছেলেমেয়েরা ভারতবর্ষ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবার দাবি তুলে দিল। পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের এটাই মূল কারণ। শিখ ধর্ম বিপন্ন ইত্যাদি ধর্মের নামে স্লোগানগুলো বাহানা মাত্র, সব শ্রেণীর শিখদের তাদের দাবির পেছনে একত্রিত করার চেষ্টা মাত্র। এক্ষেত্রেও ভারতের বড় পুঁজিবাদীদের কলকারখানা ভারতের সর্বত্র সমানভাবে ছড়িয়ে না দিয়ে শুধু নিজেদের প্রদেশের ভিতরেই সীমাবদ্ধ করে রাখা এবং নিজেদের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাখার জন্য ভূমি সংস্কারের কাজ মাঝপথে বন্ধ করে দিয়ে ধনী কৃষকদের মদদ দেওয়ার নীতি ভারতের বিচ্ছিন্নতাবাদের জন্য দায়ী। বিচ্ছিন্নতাবাদের নানা মুখোশ। লক্ষ্য করার বিষয়, বিচ্ছিন্নতাবাদী ছোট বুর্জোয়ারা কখনো বলে না যে তারা তাদের মুনাফা বজায় রাখার জন্য বিচ্ছিন্নতাবাদী দল গঠন করেছে বা চাকরিতে বহাল হবার জন্য আন্দোলন করেছে। তারা কখনো ধর্মের নামে, কখনো জাতপাতের নামে, কখনো ভাষা ও কৃষ্টির নামে, কখনো নিজেদের স্বাধীন সত্তার নামে তাদের আন্দোলন চালায়। কারণ এইসব স্লোগানে সাধারণ মানুষ, তাদের রাজনৈতিক চেতনা কম, তাদের ভুলিয়ে কাজে লাগানো যায় সহজে। এইভাবে আমরা দেখি মুসলমান শ্রমিক শ্রেণীদের মুসলমান বুর্জোয়া শ্রেণী বাবরি মসজিদ বা ইসলামের শরীয়তের নাম করে উত্তেজিত করে। আবার অন্যদিকে হিন্দু জোট বুর্জোয়ারা রাম জন্মভূমি বা হিন্দু ধর্ম বিপন্ন বলে স্লোগান দিয়ে হিন্দু শ্রমিক কৃষকদের উত্তেজিত করার চেষ্টা করে। এইভাবে ধর্মের নাম করে যারা রাজনৈতিক সিদ্ধি অর্জন করতে চায় তাদের বলা হয় মৌলিকতাবাদী বা ফান্ডামেন্টালিস্ট। সুতরাং তোমরা বুঝতে পারছো যে ক্ষুদ্র জাতীয়তাবাদ ও মৌলিকতাবাদ হচ্ছে বুর্জোয়া শ্রেণীর একটা খেলা। জাতীয়তা বা ধর্মের নাম করে, জাতপাতের নাম করে বুর্জোয়া শ্রেণী শ্রমিক কৃষক ও নিম্ন মধ্যবিত্তদের দলে টেনে নিতে চায় নিজেদের স্বার্থে। অবশ্য খণ্ড জাতীয়তাবাদের ভেতর কিছুটা ভাষার ও কৃষ্টির প্রতি দরদ থাকে, কিছুটা সত্যিকার দেশপ্রেমও থাকে, যেগুলোকে শ্রমিক শ্রেণী অবশ্যই তাদের ভাষা ও কৃষ্টি উন্নতির জন্য উৎসাহিত করবে। কিন্তু কৃষক শ্রমিক শ্রেণীকে সর্বদা সচেতন থাকতে হবে যাতে করে ক্ষুদ্রে জাতীয়তা বা ধর্মের নামে বুর্জোয়া শ্রেণী তাদের শ্রেণী চেতনাকে বিভ্রান্ত করে দিয়ে নিজেদের স্বার্থ তাদের কাজে না লাগায়। তোমরা এখন বুঝতে পারছো পুঁজিবাদী অসমান বিকাশের ফলে ও পুঁজিবাদী সংকটের ফলে জাতীয়তাবাদের সমস্যা গুরুতর আকারে ফুটে ওঠে। বিশেষ করে ভারতবর্ষের মতো দেশে, যেখানে বহু ভাষাভাষী ও বিভিন্ন কৃষ্টি সম্পন্ন বহু প্রদেশ আছে, পিছিয়ে পড়ে থাকা প্রদেশে ভাষার ভিত্তিতে জাতীয় আন্দোলন গড়ে ওঠে ওইসব প্রদেশের নবজাত অপেক্ষাকৃত দুর্বল বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে। তামিলনাড়ুর তাবিদ আন্দোলন, অন্ধ্রের অন্ধ্রদেশম আন্দোলন, পাঞ্জাবের খালিস্তান আন্দোলন, আসামের অহমী আন্দোলন, দার্জিলিংয়ের গোর্খাল্যান্ড আন্দোলন ও আদিবাসীদের ঝাড়খণ্ড আন্দোলন, সাভারের সবকিছুর মূলে রয়েছে এই সব জায়গায় নবজাত ক্ষুদ্রে বুর্জোয়া শ্রেণীর আরও বিকাশের দাবি, শিক্ষিত বেকার যুবকদের আরও চাকরির দাবি, ব্যবসা বাণিজ্যের আরও সুযোগ, ভারতের শক্তিশালী বড় পুঁজিবাদীদের দ্বারা একচেটিয়া ব্যবসায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এক কথায় নিজেদের প্রদেশের শ্রমিক কৃষক ও নিম্ন মধ্যবিত্তদের শোষণ করার একচ্ছত্র অধিকার। যেহেতু সংখ্যায় কম, কাজেই ভাষা ও কৃষ্টি বা ধর্মের দোহাই দিয়ে ও জাতীয়তাবাদ নাম করে অন্য সব শ্রেণীর মানুষকে এদের নেতৃত্বের নিচে জড়ো করে নিজেদের কাজ হাসিল করে নেওয়াটাই হলো এই স্থানীয় বুর্জোয়া শ্রেণীর আসল উদ্দেশ্য। এটাই হলো বিচ্ছিন্নতাবাদের আসল কথা। জাতি গঠনের প্রধান উপাদান হলো ভাষা এবং দেশ ও দেশের কৃষ্টি। ভাষার উন্নতি, দেশের অর্থনৈতিক উন্নতি ও দেশের কৃষ্টির উন্নতি সবাই চায়, বিশেষ করে শ্রমিক, কৃষক ও নিম্নবিত্তের লোকেরা যারা খেটে খায় তারা। কারণ এসবের যথাযথ উন্নতি হলে
তারাই সবচেয়ে বেশি লাভবান হয়। এই দিক থেকে এসব খণ্ড জাতীয়তা আন্দোলনের একটা উন্নতিমূলক দিক আছে, যেটাকে শ্রমিক, কৃষক ও সমস্ত খেটে খাওয়া মানুষ সমর্থন করবে। কিন্তু স্থানীয় বুর্জোয়া শ্রেণী যখন নিজেদের স্বার্থে এইসব উন্নতিমূলক দাবি ব্যবহার করে শ্রমিক, কৃষক ও নিম্ন মধ্যবিত্তদের নিজেদের সংস্থাগুলোকে ভেঙে তাদের অধীনে সংঘবদ্ধ হতে বলে, তখন তাদের সমর্থন করা অর্থ গরিব মানুষের স্বার্থে আঘাত করা। বিচ্ছিন্নতাবাদী স্থানীয় জাতীয়তা আন্দোলনের প্রতিকার তাহলে কী রকমভাবে হতে পারে? প্রথমত, স্থানীয় শ্রমিক, কৃষক ও নিম্ন মধ্যবিত্তদের সংস্থাগুলোকে আগে ভালোই দাবি তুলতে হবে, যাতে ভারতের একচেটিয়া বড় পুঁজিপতি স্থানীয় সম্পদ ও শ্রমশক্তির অগাধ শোষণ বন্ধ হয়। দ্বিতীয়ত, প্রত্যেক ভাষাভাষীর ও পেছনে পড়ে থাকা জনসমষ্টিকে স্বায়ত্তশাসন দেওয়া উচিত, যাতে তাদের উন্নতির দায়িত্ব ও ক্ষমতা তাদের নিজেদের হাতেই থাকে। অবশ্য শুধু বড় একচেটিয়া পুঁজিপতিদের শোষণ বন্ধ করা ও স্বায়ত্তশাসন দিলে স্থানীয় জাতীয় সমস্যা সমাধান হয় না। লেনিনের স্পষ্ট নির্দেশ দুর্বল ও পিছনে পড়ে থাকা জাতি বা সম্প্রদায়ের লোকদের মন থেকে সন্দেহ, ভয় ও অভিমান দূর করে উন্নত জাতির শ্রমিক, কৃষক ও মধ্যবিত্তদের প্রতি তাদের প্রতি সদা সর্বদা মমতা, সহানুভূতিপূর্ণ ব্যবহার প্রয়োজন। তাদের প্রতি যে এতদিন অন্যায় ও অবিচার করা হয়েছে, তার জন্য উন্নত জাতির প্রকৃত খেদ ও অনুতাপ থাকা দরকার। এটাই স্থানীয় জাতীয়তাবাদী আন্দোলন, সাম্প্রদায়িক আন্দোলন ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের একমাত্র সমাধান। ভারতবর্ষকে এক করে ধরে রাখতে গেলে জোর করে বল প্রয়োগ বা এসব কিছু করে বেশি দিন সম্ভব হবে না। স্বায়ত্তশাসন, দ্রুত উন্নতি ও ভ্রাতৃত্ববোধ তার একমাত্র উপায়।